মা, কিছুক্ষণের জন্য জিমিকে নিজের কাছে রাখুন তো। আসলে আমি একটু বাজারে যাচ্ছি, কিছু দরকারি জিনিসপত্র কিনতে হবে, না হলে আজকে আর রান্না করা হবে না। এই গরমে রৌদ্রের মধ্যে জিমিকে তো আর সঙ্গে করে নিয়ে যাওয়া সম্ভব নয়, তাই ভাবলাম জিমিকে আপনার কাছেই রেখে যায়। হ্যাঁ ঠিক আছে দাও, কিন্তু তুমি আবার তোমার ছেলেকে জিমি জিমি বলে ডাকছো? আমি আমার নাতির নাম এত সুন্দর রেখেছি, মোহন। মোহন নামটা কত ভালো, আমার নামের সঙ্গে ম্যাচ করে আমি আমার একমাত্র নাতির নাম রাখলাম। আর তুমি একে মোহন বলে না ডেকে জিমি জিমি বলে ডাকো কেন? নামটা ভীষণ বাজে। নামটা শুনে মনে হয় যেন কোনো ছেলের নয়, কোনো মেয়ের নাম। সবাই তো তোমার ছেলেকে মেয়ে ভেবে বসে থাকবে। কেউ ভাববে না মা, এটা শুধু আপনিই ভাবতে পারেন, কারণ আপনি বিটিএস সম্পর্কে কিছুই জানেন না। বিটিএস বয় ব্যান্ডের মধ্যে জিমিন হলো আমার ফেভারিট, আর সেই জন্য জিমিনের নামের সঙ্গে মিল রেখে আমি আমার ছেলের নাম রেখেছি জিমি। তাই আমি আমার ছেলেকে জিমি বলেই ডাকবো। এই বলে সঙ্গীতা বাড়ি থেকে বেরিয়ে পড়ে, আর এদিকে মোহনা দেবী তার নাতির খেয়াল রাখতে থাকে। দেখতে দেখতে 3 ঘন্টা কেটে যায়, কিন্তু সঙ্গীতা কিছুতেই বাড়িতে ফিরে আসে না। আর এদিকে সঙ্গীতার ছেলে মোহন কান্নাকাটি করতে থাকে। তার ভীষণ জোরে খিদে পেয়ে যায়, আর দুপুরবেলা তার ঘুমানোরও সময় হয়ে আসে। সময় মতো দুধ খেতে না পাওয়ায় এবং ঘুমাতে না পারার জন্য ছোট্ট বাচ্চা ছেলে মোহন খুবই বিরক্ত হয়ে ওঠে। মোহনা দেবী কিছুতেই মোহনকে সামলে উঠতে পারে না। মোহনের কান্নার আওয়াজ পাড়া প্রতিবেশী সকলেই শুনতে পায়। কি হলো দিদি, তোমার নাতির কি শরীর খারাপ নাকি? এত কাঁদছে কেন? আর বলো না, আসলে আমার নাতির খিদে পেয়েছে। আমার বৌমা সেই সকালবেলা বাজারে গেছে, বলল দুপুরে রান্না বান্না করার জন্য সবজি আনাজ কিনতে হবে, কিন্তু এখনো পর্যন্ত বাজার থেকে ফিরলো না। আমার তো খুবই চিন্তা হচ্ছে, কোনো বিপদ আপদ হলো নাকি কি জানি। কি, তোমার বৌমা এখনো আসেনি? এ বাবা, আমি তো সেই 4 ঘন্টা আগে একটা শপিং মলে তোমার বৌমাকে দেখেছিলাম। সঙ্গীতের সঙ্গে ওর একটা বান্ধবীও ছিল। ওরা তো দুজনে মিলে শপিং মলে বিটিএস এর মতো জামা কাপড় কিনতে গিয়েছিল। কেমন সব সাদা সাদা জামা প্যান্ট কি সব কিনছিল। বলছিল নাকি ওরা আজকে বিটিএস এর মতোই সাজবে। আমি ভাবলাম হয়তো এতক্ষণে বাড়িতে চলে এসেছে। এই শুনে মোহনা দেবী প্রচন্ড পরিমাণে রেগে যায়। সে বুঝতে পারে আজকে তার বৌমা কিছুতেই তাড়াতাড়ি বাড়িতে ফিরবে না। সঙ্গীতা আজকেও বিটিএস কে নিয়ে নিশ্চয়ই পাগলামি করবে, তাই মোহনা দেবী দোকান থেকে দুধ কিনে কোনো রকমই তার নাতিকে খাইয়ে দেয়। সে বহু কষ্টে ছোট্ট বাচ্চা ছেলে মোহনকে ঘুম পাড়ায়। রাত্রিবেলা সঙ্গীতা বাড়িতে ফিরে আসে। সঙ্গীতাকে দেখে তার স্বামী এবং শাশুড়ি মা দুজনেই প্রচন্ড পরিমাণে রেগে যায়। বাজার থেকে এত তাড়াতাড়ি চলে এলে বৌমা? আমি তো ভাবলাম বাজার থেকে সবজি আনাজ কিনে নিয়ে আসতে তোমার হয়তো আরো 5-6 দিন সময় লেগেই যাবে। বাড়িতে তোমার যে একটা ছোট বাচ্চা আছে, সেদিকে কি তোমার কোনো খেয়াল আছে? কোথায় ছিলে তুমি এতক্ষণ? আর বলবেন না মা, আমি যখন বাজার করতে বেরিয়েছিলাম তখন আমার বন্ধু প্রিয়া আমাকে ফোন করেছিল। ওর প্রচুর শরীর খারাপ, ওর ডায়রিয়া হয়েছে, আর ও হসপিটালে অ্যাডমিট আছে। আমি সেই জন্য কোনো কিছু চিন্তা না করেই ওকে হসপিটালে দেখতে গিয়েছিলাম। যতই হোক ও তোমার প্রিয় বন্ধু, বলুন। ছি, তুমি আর কতটা মিথ্যা কথা বলবে? ওই বিটিএস এর চক্করে পড়ে তুমি তোমার ছেলেকে অবহেলা করছো। এটুকু একটা বাচ্চাকে তুমি কিভাবে কষ্ট দিতে পারো? আমি তো খবর পেলাম তুমি তো তোমার বন্ধুর সঙ্গে শপিং মলে গিয়েছিলে বিটিএস দের মতো জামা প্যান্ট কিনতে, কিন্তু কি দরকার ছিল তোমার এসব করার? কি বলছেনটা কি মা আপনি? এসব আপনাকে কে বললো? তবে যেই বলুক না কেন, আপনাকে কিন্তু মিথ্যা কথা বলা হয়েছে। আমি সত্যি আজকে হসপিটালে ছিলাম। একদম মিথ্যা কথা বলবে না সঙ্গীতা। তুমি আজকে কোথায় গিয়েছিলে, কি করতে গিয়েছিলে, আর আজকে সারাদিন তুমি কি কি করেছো সব খবর আমার কাছে আছে। তুমি আজকে বিটিএস এর লুক রিক্রিয়েট করেছো, তোমার বন্ধুদের বাড়িতে গিয়েছিলে তাই তো? আর তুমি আমাকে না জানিয়ে আমার অ্যাকাউন্ট থেকে 10,000 টাকাও তুলেছো বিটিএস দের মতো ড্রেস কিনবে বলে। আমি সবই জানি। চন্দনের এমন কথা শুনি সঙ্গীতা প্রচন্ড পরিমাণে অবাক হয়। কিন্তু তুমি এত কিছু কিভাবে জানলে চন্দন? কে বলেছে তোমাকে এগুলো? তুমি হয়তো ভুলে গেছো, তোমার প্রিয় বান্ধবী আমার ইনস্টাগ্রামে আছে, আর তোমার বন্ধু ইনস্টাগ্রামে তোমাদের অনেক রিলস ভিডিও আপলোড করেছে। তোমরা আজকে সবাই বিটিএস দের মতো সেজে সারাদিন ধরে অনেক অনেক রিলস বানিয়েছো। আমার সত্যিই ভাবতে অবাক লাগছে, তুমি আজকে বিটিএস এর জন্য আমাদের এইটুকু ছেলেকে কিভাবে কষ্ট দিতে পারো? এসব করে কি লাভ পাও তুমি? আমার মনে হচ্ছে এখন বাড়িতে ফিরে আসাটাই আমার ভুল হয়েছে। সারাদিন আমি কত ভালোভাবে এনজয় করলাম, আর বাড়িতে এসে আমার মুড নষ্ট। দেখো, বিটিএস আমার সবকিছু, বিটিএস আমার জীবন। তাই বিটিএস কে নিয়ে একটাও ফালতু কথা বলবে না। আর আমি যদি আমার বন্ধুর বাড়িতে গিয়ে বিটিএস এর লুক রিক্রিয়েট করেই থাকি, এতে খারাপ তো কিছু নয়। আমি তো তোমার ছেলেকে তোমার মায়ের কাছে দিয়ে গিয়েছিলাম। তোমার মাও তো ঠাকুমা হয়, নাতির প্রতি কি ঠাকুমার কোনো দায়িত্ব নেই? দেখো সঙ্গীতা, একদম বেশি বাড়াবাড়ি করবে না বলে দিলাম। এটা তোমার বাচ্চা, আর তুমি এই বাচ্চাটার মা, সুতরাং এই বাচ্চার প্রতি তোমার দায়িত্ব কর্তব্য সবচেয়ে বেশি হওয়া দরকার।
আরে আরে তোরা থাম, এবার ঝগড়া বন্ধ কর, যা হয়েছে বাদ দে। বৌমা, আমি সোনাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আজকে সারাদিন ধরে সোনাই কেঁদেছে। নাও তুমি এবার সোনাইকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দাও। এই শুনে সঙ্গীতা তার ঘুমান্ত বাচ্চাকে ঘরে নিয়ে চলে যায়। সে মোহনকে বেডের একপাশে শুয়ে নিজের ফোনে ব্যস্ত হয়ে পড়ে। যাক, ভালোই হয়েছে মা জিমিকে ঘুম পাড়িয়ে দিয়েছে, না হলে বাড়িতে এসে সেই ভ্যা ভ্যা শুনতে হতো। সবে যখন বাড়িতে সত্যি কথাটা জেনেই গেছে, এবার তো আমি আমার ইনস্টাগ্রামে আমার রিলস ভিডিওগুলো আপলোড করতেই পারি। এই বলে সঙ্গীতা একের পর এক রিলস ভিডিও ইনস্টাগ্রাম, ফেসবুকে আপলোড করতে থাকে। আসলে সঙ্গীতা বিটিএস এর অনেক বড় ফ্যান ছিল, এমনকি সঙ্গীতা এখন বিয়ে করার জন্য কোন রকম ভাবে প্রস্তুত ছিল না। কিন্তু হঠাৎ করে তার বাবা মারা যাওয়ায় সঙ্গীতার মা এবং আত্মীয় স্বজন সকলে জোর করে সঙ্গীতার বিয়ে দেয়। বিয়ে করে শ্বশুর বাড়িতে আসার পরও সঙ্গীতা সবসময় বিটিএস পাগলামি করতে থাকে। বিয়ের 1 বছর পর সঙ্গীতা মোহনের জন্ম দেয়, কিন্তু এখনো পর্যন্ত সঙ্গীতা সারাদিন বিটিএস কেই দেখতে থাকে। সারাদিন বিটিএস কে নিয়েই তার সময় কাটে, আর সেই সাথে সে কখনোই ঠিকমতো তার ছেলের প্রতি নজর রাখে না। এর ফলে প্রত্যেক দিনই সে তার স্বামী অথবা শাশুড়ি মায়ের কাছে কথা শোনে। এমনই একদিন, সঙ্গীতা, মোহন আর আমার কাছে থাকতে চাইছে না। এই দেখো কেমন ভাবে কাঁদছে, আমার মনে হয় মোহনের খিদে পেয়েছে। তুমি একটু মোহনকে খাইয়ে দাও তো, আমি তারপর আবার মোহনকে নিয়ে খেলবো। কি হলো, শুনতে পাচ্ছ? এই যে ফোনের মধ্যে ঢুকে গেছো তো একেবারে। তুমি এখানেই আছো তো নাকি কোরিয়াতে পৌঁছে গেছো? কি গো? আরে বাবা চুপ করো তো, আমার বিটিএস এখন লাইভে এসেছে, ওরা লাইভে এসে লাঞ্চ করবে। এখন আমি বিটিএস এর লাঞ্চ করা দেখবো। তুমি এখন মোহনকে নিয়ে যাও এখান থেকে, আমাকে বিরক্ত করো না। এই শুনে চন্দন প্রচন্ড পরিমাণে রেগে যায়। মানে তুমি তো অদ্ভুত একটা মানুষ, তোমার ছোট বাচ্চা ছেলে খিদের জ্বালায় কাঁদছে আর তুমি এখন বিটিএস এর লাঞ্চ করা দেখবে? কি হবে ওদেরকে শুধু শুধু খাবার খেতে দেখে? কোনো লাভ হবে কি তোমার? তাড়াতাড়ি মোহনকে খাইয়ে দাও আর চলো, আমারও খিদে পেয়েছে, আমাকেও খেতে দেবে। তুমিও তো সকাল থেকে কিছু খাওনি, তোমার খিদে পাই না? আমি আজকে কিছু খাবো না, বিটিএস কে খাবার খেতে দেখলেই আমার পেট ভরে যায়। উফ, মোহন কিন্তু প্রচন্ড বিরক্ত করছে। আমি বিটিএস এর কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না, কানের কাছে তো কাঁদলে হয়। তুমি একে নিয়ে যাও এখান থেকে। বিটিএস অফলাইন হয়ে গেলে আমি তবেই মোহনকে দুধ খাওয়াবো, তার আগে নয়। চন্দন এই কথা শুনে সঙ্গীতের উপর প্রচন্ড পরিমাণে রেগে যায়। তাই চন্দন সঙ্গীতের কাছ থেকে তার ফোনটা কেড়ে নিয়ে বলে, নাও, এবার কিভাবে তোমার বিটিএস কে দেখবে দেখো। তোমার ফোনটা যদি ফেরত নিতে চাও তাহলে আগে মোহনকে দুধ খাওয়াতে হবে, তারপরেই তুমি তোমার ফোনটা ফেরত পাবে। আরে আরে, একে অসভ্যতামি। দেখো চন্দন, এরকম করো না। বিটিএস যদি অফলাইন হয়ে যায় খুব খারাপ হয়ে যাবে কিন্তু। আচ্ছা দাও, মোহনকে দাও, আমি এখনই দুধ খাইয়ে দিচ্ছি। বিয়ে করার পর থেকে আমার জীবনটা একেবারে বরবাদ হয়ে গেল। বিয়ের আগে আমার জীবনে শুধুই বিটিএস ছিল, তখনই আমি শান্তিতে থাকতে পারতাম। এভাবে রাগে গজগজ করতে করতে সঙ্গীতা তার বাচ্চা ছেলেকে দুধ খাওয়ায়। মোহন দুধ খেতে খেতে ঘুমিয়ে পড়ে, আর এই দেখে সঙ্গীতা খুবই খুশি হয়। সঙ্গীতা তাড়াতাড়ি চন্দনের কাছ থেকে তার ফোনটা নিয়ে নেয়, কিন্তু ততক্ষণে বিটিএস অফলাইন হয়ে যায়, আর এর ফলে সঙ্গীতা প্রচন্ড পরিমাণে রেগে যায়। দূর বাবা, ভালো লাগে না, এই চন্দনের জ্বালাই আমার জীবনটা একেবারে শেষ হয়ে গেল। এতদিন পর বিটিএস লাইভে এসে লাঞ্চ করছিল, কিন্তু আজকে আমি সেটা দেখতেই পেলাম না। আমার খুবই কষ্ট হচ্ছে, কিচ্ছু ভালো লাগছে না। ঠিক এমন সময় সেখানে সঙ্গীতার শাশুড়ি মা এসে বলে, এই যে বৌমা, আমার রান্না হয়ে গেছে বুঝলে, শুধু তরকারিটা গ্যাসের উপর বসানো আছে। 2টো সিটি হলে তরকারিটা তুমি নামিয়ে দেবে। যাও রান্নাঘরে যাও। সেই সকাল থেকে একা একা রান্না করতে গিয়ে আজকে অনেক দেরি হয়ে গেল। তুমি তো ফোনের মধ্যে ঢুকে বসেছিলে, একবারও তো রান্নাঘরে গেলে না। এখনো পর্যন্ত আমি স্নানও করতে পারলাম না। যাই গিয়ে স্নানটা করে আসি। এই বলে মোহনা দেবী সেখান থেকে চলে যায়, আর সঙ্গীতাও মন খারাপ করে রান্নাঘরে যায়। কিছু ভালো লাগছে না, বিটিএস এর লাইভ ভিডিও আজকে আমি দেখতে পেলাম না। আমার জীবনে এরকম প্রথমবার হলো, শুধুমাত্র আমার বাচ্চার জন্য এরকম হয়েছে। এত তাড়াতাড়ি বাচ্চাটা নেওয়াই বোধহয় ভুল হয়ে গেছে। আইডিয়া, এখন আমাকে বিটিএস এর সং শুনতে হবে, তবে আমার মন ভালো হবে। এই বলে সঙ্গীতা কানে হেডফোন লাগিয়ে জোরে জোরে বিটিএস এর গান শুনতে থাকে, আর সেই সাথে রান্নাঘরে ডান্স করতে থাকে। কিছুক্ষণ পর মোহনা দেবী যখন বাথরুম থেকে বাইরে বেরিয়ে আসে, তখন সে দেখে যে রান্নাঘর থেকে তরকারি পুড়ে যাওয়ার বিভৎস দুর্গন্ধ বেরোচ্ছে। সে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি গ্যাসটা অফ করে দেয়। বৌমা, কি করছো তুমি? তোমাকে বলেছিলাম 2টো সিটি হলে গ্যাসটা অফ করে দিতে, আর তুমি রান্নাঘরে এসে বিটিএস এর গান শুনছো, ডান্স করছো। ওদিকে তোমার ছেলেও অনেকক্ষণ ধরে কাঁদছে। বিটিএস কে নিয়ে তুমি এতটাই মশগুল হয়ে গেছো যে তোমার কানে কোনো শব্দ আসছে না, তোমার নাকেও কোনো গন্ধ পৌঁছাচ্ছে না। এতটা পাগলামি কিন্তু ভালো নয়। সব তরকারি তো পুড়ে গেছে, এবার আমরা কি খাবো বলো?
ঠিক হয়েছে, আপনারা না খেয়ে থাকবেন। আপনারা সবাই মিলে আমাকে সব সময় বিরক্ত করেন, বিটিএস কে দেখতে দেন না। আপনার ছেলে আজকে আমাকে বিটিএস এর লাঞ্চ করার ভিডিও দেখতে দেয়নি। আজকে দুপুরে ওরা লাইভে লাঞ্চ করতে এসেছিল, আর আমি ছাড়া সেটা সবাই দেখেছে। ভালো হয়েছে, বেশ হয়েছে, এবার আপনারাও না খেয়ে থাকবেন, তবে আমি শান্তি পাবো। এই বলে সঙ্গীতা আবার কানে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে নিজের ঘরে চলে যায়। সঙ্গীতার এরকম আচার ব্যবহারে চন্দন এবং তার মা দুজনেই বিরক্ত হয়ে ওঠে। মোহনা দেবী নিরুপায় হয়ে আবার তরকারি রান্না করতে শুরু করে। সেদিন সঙ্গীতা বিটিএস এর লাইভ ভিডিও দেখতে পারেনি বলে রাগ করে সারাদিন কোনো খাবারই মুখে তোলে না। এভাবে সময় কাটতে থাকে। একদিন সঙ্গীতা তার বন্ধু প্রিয়াকে ফোন করে নিজের বাড়িতে ডাকে। চল, আজকে আমার বাড়িতে কেউ নেই, আমি আমার ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি। তারপর তুই আর আমি দুজনে মিলে আজকে সারাদিন বিটিএস এর নতুন নতুন গানের রিলস করব, খুব মজা হবে কিন্তু। সঙ্গীতা তাড়াতাড়ি করে তার ছেলেকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় এবং সে তার ছেলেকে খাটের উপর শুইয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই সঙ্গীতা প্রিয়ার সঙ্গে রিলস ভিডিও বানাতে ব্যস্ত হয়ে পড়ে। ঘন্টার পর ঘন্টা তারা একইভাবে বিটিএস এর বিভিন্ন গানের রিলস ভিডিও করতে থাকে। এরকম ভাবে দেখতে দেখতে অনেকক্ষণ কেটে যায়। এরই মধ্যে বাচ্চা ছেলে মোহনের ঘুম ভেঙে যায় আর সে কাঁদতে শুরু করে। আরে ধুর বাবা, এই ছেলেটা এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়লো, একটু শান্তিতে রিলসও করতে দেয় না। এই চুপ করে শুয়ে থাক, না হলে মার দেবো এবার। এই প্রিয়া চল, তাড়াতাড়ি করে আর কয়েকটা রিলস বানিয়ে নিই। এই বলে সঙ্গীতা এবং প্রিয়া আবার রিলস করতে শুরু করে দেয়। কিন্তু বাচ্চা ছেলে মোহন কাঁদতে কাঁদতে হঠাৎই খাটের উপর থেকে নিচে পড়ে যায়। মোহনের মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত লাগায় সঙ্গে সঙ্গে তার মাথা ফেটে রক্ত বেরোতে থাকে। এই দেখে সঙ্গীতা এবং প্রিয়া প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। তারা কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। এমন সময় চন্দন এবং তার মাও বাড়িতে চলে আসে। মোহনের এমন অবস্থা দেখে তারা আর সময় অপচয় করে না, তাৎক্ষণিক মোহনকে হসপিটালে নিয়ে পৌঁছায়। আমার ছেলের যদি কিছু হয় আমি তোমাকে ছাড়বো না সঙ্গীতা। বারবার আমি আর মা তোমাকে সাবধান করেছি, কিন্তু তুমি আমাদের কোনো কথাই শোনোনি। আর আমার ছেলে যদি সুস্থ হয়েও যায়, তবু আমি তোমার মতো বিটিএস ফ্যান বউয়ের সঙ্গে কিছুতেই সংসার করতে পারবো না। তুমি বরং এখনই বাবার বাড়িতে চলে যাও। এরকম করে বলো না মোহন, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো বিটিএস কে নিয়ে পাগলামি করব না। আমি আমার ছেলের দিকে খুব ভালো মতো নজর রাখবো। আমাকে একটা সুযোগ দাও তোমরা। সত্যি বলছি, আজকে আমার নিজের উপরেই খুবই রাগ হচ্ছে। আমার জন্য আমার ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল। এই বলে সঙ্গীতা খুবই কাঁদতে থাকে। কিছুক্ষণ পর ডাক্তারবাবু বাইরে এসে জানায় যে মোহন এখন পুরোপুরিভাবে বিপদমুক্ত। এই শুনে সঙ্গীতা এবং তার পরিবার সকলেই খুবই খুশি হয়। সেই দিনের পর থেকে সঙ্গীতা নিজেকে পুরোপুরি পরিবর্তিত করে নেয়। সে এখন তার ছেলের প্রতি খুবই ভালো মতো খেয়াল রাখে। সংসারের সমস্ত কাজকর্ম করার পর এবং ছেলের ভালো করে দেখাশোনা করার পর ফাঁকা টাইমে সঙ্গীতা এখন বিটিএস কে দেখে। সে আর কখনোই বিটিএস কে নিয়ে কোনো রকম পাগলামি করে না। তানিয়া বিভিন্ন রকমের জাঙ্ক ফুড খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। সে যদি একবার চোখের সামনে বিরিয়ানি, চাউমিন, মোগলাই পরোটা, চিকেন কষা, মটন কষা, মাছের মাথা দিয়ে ডাল, চিংড়ি মাছের মালাইকারি ইত্যাদি খাবার একসঙ্গে দেখতে পায়, তাহলে তাকে একসঙ্গে সব ধরনের খাবার খাওয়া থেকে কেউই আটকাতে পারে না। তানিয়া বেশি বেশি করে খাবার খেলেও তার চেহারার একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল, সে কখনোই মোটা হয় না। তার সরু পেটে বেশ অনেকগুলো খাবার একসঙ্গে জায়গা করে নিতে পারে। একদিন স্বপনবাবু নিজের মেয়ের বিয়ে দেবে বলে নিজের বন্ধুর ছেলে বিমলের সঙ্গে কথা বলে। ফলে বিমল এবং তার মা রচনা দেবী তানিয়াকে দেখতে আসবে বলে ঠিক করে। একি কালকেই তোকে পাত্রপক্ষ দেখতে আসবে, আর তুই এখন ফেসিয়াল না করে, আইব্রোজ না করে বেশি বেশি করে খাবার খাচ্ছিস। খাবার পরেও তো খেতে পারবি, কিন্তু পাত্রপক্ষ যদি একবার পছন্দ না করে চলে যায়, তাহলে কিন্তু এত ভালো সম্বন্ধ আর কোনোদিনও আসবে না বলে দিলাম তানিয়া। আমি এমনিতেই অনেক সুন্দর মা, তাই আমাকে আর ফেসিয়াল করতে হবে না। এখন যদি আমি খাবার না খাই তাহলে আমার তো মন খারাপ হয়ে যাবে বলো, আর মন খারাপ হলে আমার চোখের তলায় কালি পড়বে, আর পাত্রপক্ষ আমার চোখের তলায় কালি দেখে তো পালিয়ে যাবে। সুন্দরী দেবী তানিয়ার অহেতুক যুক্তির সঙ্গে পেরে ওঠে না, কারণ সে ভালো করে নিজের মেয়েকে চেনে। তানিয়া বেশি বেশি করে খাবার খাওয়ার জন্য যে কোনো সময় যে কোনো ধরনের কথা বানিয়ে বলতে পারে। তাই সুন্দরী দেবী আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। পরের দিন বিমল এবং তার মা তানিয়াকে দেখতে আসলে সুন্দরী দেবী এবং স্বপন বাবু তানিয়াকে সুন্দর করে সাজিয়ে দেয়।
সুন্দরী, আমি আগে গিয়ে ওনাদেরকে আপ্যায়ন করছি, তুমি তারপর সিঙ্গাড়াগুলো একটু মাইক্রোওভেনে গরম করে নিয়ে এসো, কেমন? আর আমি ওনাদের জন্য স্পেশাল করে চিকেন কবিরাজি আর ফিশ কবিরাজি বানিয়েছি, সেগুলোও পারলে একটু গরম করে দিও, কারণ এই একই শীতের সময়, তারপর খাবারগুলো যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আমাদেরকে ওনারা খারাপ মনে করতে পারেন। সে কি, তুমি এত ভালো ভালো খাবার শুধু ওনাদের জন্য এনেছো? বাপি, তুমি ভালো করেই তো জানো যে আমি সিঙ্গারা কবিরাজি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি, আর তুমি সেই খাবারগুলো আমার জন্য নিয়ে আসোনি। না, আজকে একটু নিজের মুখকে বিরতি দে, পাত্রপক্ষকে আপ্যায়ন করা আমাদের জন্য বেশি জরুরি। আর তুই কিন্তু দয়া করে খাবারগুলো দেখে ওই সমস্ত লোভনীয় খাবারের উপর কিন্তু ঝাঁপিয়ে পড়িস না, কারণ তোকে আমার একদম বিশ্বাস নেই। তুই যা মেয়ে, তাদের পাত্রপক্ষের সামনেই খাওয়া শুরু করে দিতে পারিস, বলা যায় না। হ্যাঁ, তোর বাবা একদম ঠিক কথাই বলেছে। আমি এখন যাই, খাবারগুলো সব গরম করি, তারপর তোকে ডাকলে তুই চলে আসবি, কেমন? এই বলে সুন্দরী দেবী এবং স্বপন বাবু সেখান থেকে চলে যায়। তারা বিমল এবং বিমলের মায়ের সঙ্গে কথাবার্তা এবং আলাপ আলোচনা করে। কিছুক্ষণ পর সুন্দরী দেবী তার মেয়েকে ডাকলে তানিয়া সকলের সামনে এসে উপস্থিত হয়। তানিয়াকে দেখতে অত্যন্ত সুন্দরী হওয়ায় প্রথম দেখাতে বিমলের তাকে পছন্দ হয়ে যায়। রচনা দেবীরও তানিয়াকে বেশ ভালোই লাগে। তানিয়া সেখানে এসে সোফার উপর বসে পড়ে। তাকে রচনা দেবী বিভিন্ন রকমের প্রশ্ন জিজ্ঞাসা করা শুরু করে, আর সেই সব প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন খুবই সাধারণ ছিল, যেই প্রশ্নটি ছিল হবু বৌমার রান্না বান্না সম্পর্কিত প্রশ্ন। কবে থেকে শখ করে বসে আছি যে আমার ছেলে বিয়ে করবে আর আমি আমার হবু বৌমার হাতের রান্না খাবো। তুমি যদি সুন্দর করে রান্না করতে পারো তাহলে তোমার সাথে আমার আর আমার ছেলের কিন্তু বেশ ভালোই বনিবনা হবে। আপনি একেবারে চিন্তা করবেন না দিদি, আমি আমার মেয়েকে সব রকমের রান্না বান্না করা শিখিয়ে দিয়েছি। আপনাদের যে যেমন রান্না খেতে পছন্দ করে সেরকম রান্না তানিয়াকে করতে বলে দেবেন, আর আমার মেয়ে আপনাদেরকে ঠিক সেরকমই রান্না করে খাওয়াবে, কোনো চিন্তা নেই। সুন্দরী দেবীর এমন কথা শুনে রচনা দেবী ভীষণ পরিমাণে খুশি হয়। সে খুশি হয়ে গরম গরম সিঙ্গারা এবং ফিশ কবিরাজিতে কামড় বসায়। তানিয়া তার হবু শাশুড়ি মাকে এরকম মচর মচর করে খাবার খেতে দেখে তারও ভীষণ পরিমাণে লোভ হয়, কিন্তু চক্ষু লজ্জার খাতিরে সে একটা খাবারেও হাত দিতে পারে না। তার মনে মনে সকলের উপরই খুবই রাগ হয়। এসব খাবার খেতে আমি সব থেকে বেশি পছন্দ করি, আর এরা আমাকে না দিয়ে নিজেরা একা একা সব খাবার খেয়ে নিচ্ছে। আমার লোভে তোদের সবকটার পেট খারাপ করবে, তখন বুঝবি। আচ্ছা, আমরা তো সেই কখন থেকে নিজেরাই খাবার খেয়ে যাচ্ছি, কিন্তু আমার মনে হয় তানিয়াকে ওই খাবারগুলো দেওয়া উচিত, কারণ বেচারি কেমন যেন মুখটা শুকিয়ে বসে আছে, আমার মোটেই পছন্দ হচ্ছে না। বিমলের কথা শুনে তানিয়া খুবই লজ্জা পেয়ে যায়, কিন্তু তার হবু বর তার মনের কথা বুঝতে পেরেছে এই ভেবে তানিয়ারও বিমলকে খুবই পছন্দ হয়। সেই সময় তানিয়ার হবু শাশুড়ি মা নিজের হাতে তানিয়াকে খাবার খাইয়ে দেবে বলে একটা গরম সিঙ্গারা তার মুখের সামনে ধরে। যেই না রচনা দেবী একটা সিঙ্গারা তানিয়ার মুখের সামনে ধরেছে, অমনি সে খপ করে গোটা সিঙ্গারা একেবারে গিলে নেয়। এরকম একেবারে সিঙ্গারা গিলে খাওয়া দেখে রচনা দেবীর চক্ষু চড়ক গাছ হয়ে যায়। মেয়ের এরকম কীর্তি দেখে তার বাবা মা লজ্জায় মাথা নত করে। মানে দিদি, আমার মেয়ে সিঙ্গারা খেতে খুব ভালোবাসে, তাই ও একেবারে আপনার হাত থেকে সিঙ্গারাটা টপ করে খেয়ে নিয়েছে। আপনি কিছু মনে করবেন না দিদি। না না, আমি কিছু মনে করিনি, আসলে ওরা বাচ্চা মেয়ে, এখন খাবে না তো কখন খাবে? আর এসব সিঙ্গারা ফিশ ফ্রাই কবিরাজি সব তো লোভনীয় খাবার, সেই কারণেই আপনার মেয়ে খেয়ে নিয়েছে, কোনো ব্যাপার নয়। এভাবেই তানিয়ার সঙ্গে সেদিন বিমলের বিয়ের দিনটা ঠিক করা হয়। কিছুদিনের মধ্যে বিমল এবং তানিয়ার ধুমধাম করে বিয়েও হয়ে যায়। তানিয়া বিয়ের পর তার শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে নতুন বউ হিসেবে তানিয়া বেশি বেশি করে খাবার খেতে পারে না, তাই তানিয়ার খুবই অসুবিধা হয়। তাকে তার শাশুড়ি মা খুবই মেপে মেপে খাবার দেয়। তানিয়া মুখ বুঝে কম খাবার কোনো রকমে খেয়ে নেয়, কিন্তু সে মনে মনে অধিক পরিমাণে খাবার খাওয়ার ইচ্ছা চেপে রাখে। একদিন, বৌমা, এই কদিন ধরে আমি তোমাকে রান্না বান্না করে খাবার খাইয়ে সবকিছু কিন্তু শিখিয়ে পড়িয়ে দিলাম যে আমরা কেমন ধরনের খাবার খাওয়া পছন্দ করি। আজকে রাত্রিবেলা কিন্তু তুমি আমাদেরকে রান্না করে খাওয়াবে। আশা করছি তুমি সব বুঝেই গেছো। আমি আমার বন্ধুদেরকে তোমার হাতে রান্না খাওয়ানোর জন্য নিমন্ত্রণ করেছি। কিন্তু নিজের হাতে রান্না করতে পারার কথা শুনে তানিয়া ভীষণ পরিমাণে খুশি হয়, কারণ সে এতদিনে নিজের হাতে রান্না করার সুযোগ পাবে এবং নিজে বেশি বেশি খাবার খেতে পারবে। এই কথা ভেবে সে আর আনন্দ ধরে রাখতে পারে না। তার মুখে আনন্দে হাসি একেবারে ঝলমল করে ওঠে। ঠিক আছে মা, আপনি চিন্তা করবেন না,
আমি সবাইকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াবো। আর আমি ভেবেছি আজকে সকলের জন্য আমি মটন বিরিয়ানি, চিকেন চাপ, মটন রেজালা, মিক্স চাউমিন আর চিলি চিকেন রান্না করব। দেখবেন আপনার বান্ধবীরা প্রথমবারের মতো আমার হাতে রান্না খেয়ে আমার ভীষণ প্রশংসা করবে। সুন্দরী দেবী তার বৌমার রান্নার প্রতি এমন তৎপরতা দেখে মনে মনে খুবই খুশি হয়। তাই সে নিশ্চিন্তে ঘরে গিয়ে আরাম করে। অন্যদিকে তানিয়া রান্নাঘরে গিয়ে সমস্ত জিনিসপত্র একাই জোগাড় করে নিয়ে মনের সুখে রান্না করা শুরু করে দেয়। তানিয়া সমস্ত রকম মশলাপাতি বেটে নিয়ে বিরিয়ানি চাল ধুয়ে নিয়ে মাংস কষিয়ে নিজের মতো করে সকল রান্না করে। অন্যদিকে সন্ধ্যা হতে না হতেই রচনা দেবীর সমস্ত বান্ধবীরা নতুন বৌমার হাতে রান্না খাবে বলে রচনা দেবীর বাড়িতে এসে ভিড় করে। রচনা দেবী তার বান্ধবীদের জন্য বিভিন্ন রকম খাবারের একটা করে মেনু কার্ড প্রস্তুত করেছিল। মেনু কার্ডের নাম দেওয়া ছিল আমার বউয়ের প্রথম রান্না। আর সেই মেনু কার্ডে বিভিন্ন রকম খাবারের নামও লেখা ছিল। সেই খাবারের নামগুলো দেখে তার বান্ধবীরা কিছুতেই লোভ সামলাতে পারে না। সেই সাথে এরকম অভিনব মেনু কার্ড সকলেরই ভীষণ পছন্দ হয়। বা রচনা, তুই তো বেশ ভালোই তোর বৌমার প্রথম রান্নার পাবলিসিটি করছিস। আর তুই ভাগ্য করে এরকম বউ পেয়েছিস যে প্রথমবারেই এতগুলো রান্না একসঙ্গে করবে। আমার ছেলের বউ তো আমাকে রান্না করে খেতে পর্যন্ত দিতে চায় না। কি আর বলবো বলতো? এসব কথা বলে আমার বৌমার উপর নজর দিস না। চল আমরা এখন গল্প করি, আর একটু পরেই আমার বৌমা সব খাবার রান্না করে নিয়ে আসবে। এই বলে রচনা দেবী তার বন্ধুদের সঙ্গে গল্প করতে ব্যস্ত হয়ে পড়ে। অন্যদিকে তানিয়া নিজের হাতে রান্না করা সুগন্ধ পেয়ে নিজেই একেবারে পাগল হয়ে ওঠে। শাশুড়ি মায়ের বন্ধুদের খাওয়ানো তো দূরের কথা, বরঞ্চ তানিয়া এটাই চিন্তা করতে থাকে যে সে কখন এই খাবারগুলো খেতে পারবে। সব রান্না তো করলাম, এবার প্রত্যেকটা রান্না টেস্ট করে দেখেছি কেমন হয়েছে। ভাগ্যিস মা বিয়ের আগে আমাকে রান্না করা শিখিয়ে দিয়েছিল, না হলে আজকে আমি ভীষণ বিপদে পড়ে যেতাম। এই বলে তানিয়া একটা প্লেটে খাবার নিয়ে নিজেই খেতে শুরু করে দেয়। কখনো সে মটন বিরিয়ানি টেস্ট করে দেখে, আবার কখনো সে বেশি বেশি করে মিক্স চাউমিন খেয়ে নেয়। কিন্তু এত সব খাবার খাওয়ার পরেও কিছুতেই তার খিদে মিটতে চায় না, কারণ এতদিন শাশুড়ি মায়ের পাল্লায় পড়ে সে কম কম করে খাবার খেয়ে এসেছে। আর আজকে সকলের আড়ালে এত কিছু খাওয়ার সে সুযোগ পেয়েছে। তাই তানিয়া একেবারেই ভুলে যায় যে তাকে নিজের শাশুড়ি মায়ের বন্ধুদেরকেও খাবার খাওয়াতে হবে। সে কোনো কিছু চিন্তা না করেই বেশি বেশি করে খাবার খেতে থাকে। এবার একটু ভাত দিয়ে চিকেন কষা আর মটন কষাটা খেয়ে দেখি খাবারের নুন ঝাল সব ঠিক আছে কিনা। যদি সব ঠিকঠাক না থাকে তাহলে শাশুড়ি মা তো আবার আমাকে বকা দেবে। এই বলে সে আবার থালায় করে ভাত, চিকেন কষা এবং মটন কষা নিয়ে নেয়। এভাবেই খাবার খেতে খেতে প্রায় বেশ কিছুক্ষণ কেটে যায়। হঠাৎই হাঁড়িগুলোর দিকে তার নজর পড়ে। তানিয়া দেখে যে তার রান্না করা খাবারগুলো সে একাই খেয়ে শেষ করে ফেলেছে। এই দেখে তানিয়া একেবারে ভয়ে আটকে ওঠে। ই বাবা, এবার কি হবে? আমি তো সব খাবার নিজেই খেয়ে ফেললাম। এবার আমি আমার শাশুড়ি মা আর শাশুড়ি মায়ের বান্ধবীদের কি খেতে দেব? আমার শাশুড়ি মা তো আমাকে ভীষণ বকা দেবে। এবার আমি কি করি? কি হলো বৌমা, তুমি সেই কখন থেকে রান্নাঘরে খুটুর খুটুর করেই যাচ্ছ? এবার আমাদের খাবারগুলো পরিবেশন করো। আমার সব বান্ধবীদের ভীষণ খিদে পেয়ে গেছে। তানিয়া কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। কিছুক্ষণ পর তানিয়া দুটো বড় হাঁড়ি নিয়ে সকলের সামনে উপস্থিত হয়। রচনা দেবী তার বৌমার হাতে নানান রকম সুস্বাদু খাবারের বদলে এরকম দুটো বড় বড় হাঁড়ি দেখে খুবই অবাক হয়। কি হলো? চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, মটন কষা, চিকেন কষা, এসব খাবারগুলো কোথায় গেল? তুমি এতক্ষণ ধরে রান্নাঘরে এই দুটো হাঁড়ি নিয়ে কি করছিলে? আর এই হাঁড়ি দুটোতে তুমি কি রান্না করেছো? মা, আসলে আমি এতগুলো খাবার রান্না করতে পারিনি। আমি যখন রান্নাঘরে রান্না করছিলাম তখন আমি আপনার মোটা মোটা বান্ধবীদেরকে দেখতে পেয়েছিলাম। আর এনাদের এরকম মোটা ফিগার দেখে আমার খুব কষ্ট হয়েছে। তাই আমি আপনার মোটা বান্ধবীদের জন্য বাঁধাকপি দিয়ে চুনো মাছের ঝোল আর ভাত রান্না করেছি। এরকম ডায়েট খাবার খেলে আপনার বান্ধবীদের শরীর ঠিক থাকবে। তানিয়ার মুখে এমন কথা শুনে রচনা দেবীর সকল বান্ধবীরা তানিয়ার উপর ভীষণ পরিমাণে রেগে যায়, কারণ মোটা বলে তার এরকম উপহাস কিছুতেই মেনে নিতে পারে না। রচনা, তুই ইচ্ছা করে আমাদেরকে অপমান করবি বলে জেচে পড়ে বাড়িতে ডেকে নিয়ে এসেছিস, তাই না? আমরা মোটা বলে তোর বৌমা আমাদেরকে এভাবে অপমান করবে?
আর শুধু তাই না, আমাদের জন্য চুনো মাছের ঝোল আর ভাত রান্না করেছে। তুই সবকিছু জেনে বুঝে ইচ্ছা করে আমাদেরকে লোভ দেখিয়ে এসব খাবারের মেনু কার্ড বানিয়ে রেখেছিলিস, তাই তো? তোরা বিশ্বাস কর, আমার বৌমা যে প্রথমবার রান্না করতে গিয়ে এসব কাণ্ড ঘটাবে আমি ভাবতেই পারিনি। বৌমা, তুমি কেন এরকম করলে? তোমার দ্বারা যখন রান্না বান্না হবে না তখন তুমি আমাকে পরিষ্কারভাবে বলেই দিতে পারতে। কিন্তু এভাবে আমার বান্ধবীদের অপমান করার কোনো মানেই হয় না। ওরা কি তোমার কাছে ডায়েট খাবার খেতে চেয়েছে যে তুমি এসব রান্না করেছো? সবাই মিলে তানিয়াকে খুবই খারাপ খারাপ কথা শোনায়। এমন সময় বিমল সেখানে চলে আসে। আরে তোমরা বেকার বেকার তানিয়াকে বকাবকি করছো। আমি তোমাদেরকে সত্যি কথা বলছি, আমার বউ এইসব মেনু কার্ডে যে রান্নাগুলো লেখার কথা আছে না, সবই রান্না করেছিল। কিন্তু বেশি খাবার খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে, সেই জন্য সমস্ত কিছু রান্না করে একাই সব খাবার খেয়ে ফেলেছে। আর তোমাদের কাছ থেকে বকা খাওয়ার হাত থেকে বাঁচার জন্য এরকম চুনো মাছের ঝোল আর ভাত রান্না করে নিয়ে এসেছে। এতদিন ধরে ও লজ্জার খাতিরে কম কম খাবার খাচ্ছিল, কিন্তু এখন যখন এত সব রান্না একসাথে দেখেছে তখন নিজের কাজ সামলে রাখতে পারেনি। বিমলের মুখে এমন কথা শুনে রচনা দেবী কি বলবে কিছুই বুঝে উঠতে পারে না। সে নিজের বৌমার দিকে তাকালে তানিয়া লজ্জায় চোখ সরিয়ে নেয়। সেদিন যখন তানিয়াকে দেখতে গিয়েছিলাম তখন তানিয়া একেবারে একটা সিঙ্গারা গিলে খেয়ে নিয়েছিল। আমার তখনই ওর খাওয়া দাওয়ার উপর সন্দেহ হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারিনি যে আমার বৌমা একেবারে পেটু। তানিয়া, তুমি আমাকে এই কথাটা তো আগে বলতে পারতে, তাহলে আমি তোমাকে বেশি বেশি করে খাবার খাওয়াতাম। তুমি কি ভেবেছিলে নতুন বউ বেশি বেশি করে খাবার খেলে শাশুড়ি মা খারাপ মনে করবে? আমি একেবারে সেরকম নই, বুঝেছো? তানিয়া তার শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনে খুবই খুশি হয়। যাও বৌমা, তুমি এখন আবার রান্নাঘরে গিয়ে সব রকমের খাবার রান্না করে আমার বান্ধবীদেরকে খাওয়াবে। আর আমরা অপেক্ষা করছি। রান্না কিন্তু বেশি বেশি করে করবে, কারণ আমার বান্ধবীদের সঙ্গে সঙ্গে তোমাকেও তো খাবার খেতে হবে, তাই না? যাও যাও। হ্যাঁ মা, আমি এক্ষুনি গিয়ে আবার সবার জন্য রান্না করে নিয়ে আসছি। এই বলে তানিয়া আবার রান্না করতে চলে যায়। সে সকলের জন্য ফ্রাইড রাইস, চিলি চিকেন, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এবং নানান রকমের পকোড়া রান্না করে নিয়ে আসে। তারা সকলে মিলে আনন্দ করে খাবার খেতে থাকে।